বন্যার সবশেষ খবর জানাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আছেন সহকর্মী আতর কাউসার, কুমিল্লার বড়িচংয়ে আছেন সহকর্মী ইস্তিয়াক আহমেদ, চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং মৌলভীবাজারে মনু ব্যারেজ এলাকায় আছেন আমিনুল ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি কাউসারের কাছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন অন্যান্য বাহিনী প্রত্যেকের আঙ্গিক থেকে কাজ করছেন। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায়। আমরা এখানে এসে যা দেখলাম যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যে মেডিকেল টিমটি শিক্ষার্থীদের ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা এসছেন এবং এখানে বন্যা দুর্গত যে সকল মানুষ আছেন তাদের চিকিৎসা সেবা দিতে তারা একটি মেডিকেল ক্যাম্প করছেন। এখানে লক্ষ্মীপুরের ডিসি এবং সিভিল সার্জন তারাও উপস্থিত আছেন এবং এই যে শিক্ষার্থী যারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসছেন তারা জানিয়েছেন যে বাংলাদেশের 11টি উপজেলার বিভিন্ন জায়গাতেই তাদের টিম কাজ করছে। একইভাবে লক্ষ্মীপুরেও তাদের একটি টিম কাজ করছে। তারা জানিয়েছেন প্রায় 200 জন ভলান্টিয়ারের একটি টিম লক্ষ্মীপুরে কাজ করছে। মেডিকেল টিম তারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং একই সাথে ত্রাণ সরবরাহ করছেন। ইতিপূর্বেও তারা ত্রাণ সরবরাহ করছেন, এখনও তাদের ত্রাণ সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। তারা উপজেলার বিভিন্ন জায়গায় এই তাদের যে সেবা সেটি তারা দিয়ে যাবেন। এই মুহূর্তে তারা আছেন চন্দ্রগঞ্জে। তারা জানিয়েছেন এর পরে অন্যান্য বাজারে গিয়েও তারা এই মেডিকেল সেবা দিয়ে যাবেন। তাদের মেডিকেল টিম যেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের যে শিক্ষার্থীরা এখানে এসছেন তারা এখানে এসে আমরা যা দেখেছি যে তাদের ভলান্টিয়ারদের মাধ্যমে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন অসুস্থ তাদেরকে তারা এনেছেন এবং মানে প্রায় অন্য যাদেরই প্রয়োজন তাদেরকেও তারা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে তাদেরকে সাহায্য করছেন। এবং বলে রাখি যে আসলে গত 3 দিন ধরে আমরা ফেনী, নোয়াখালী এবং আজকে লক্ষ্মীপুর উপজেলায় এই বন্যা দুর্গত যে মানুষ তাদের যে দুর্দশা সে দুর্দশার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আসলে এটি শুধু ছবি দিয়ে বা মুখে বলে তাদের যে কষ্ট সেটি বুঝিয়ে তোলার আসলে অসম্ভব। কারণ আমরা দেখেছি যে একটা গলা সমান পানিতে যখন একটি পরিবার তারা আশঙ্কা নিয়ে সময় পার করে যে এর উপরে যদি পানি ওঠে তখন তারা আর কি করবেন। কারণ তারা বলছেন যে যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্র অপ্রতুল, সেখানে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তো এই অবস্থায় আসলে বাধ্য হয়ে তাদের পানির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। তাদের সুপেয় পানির অভাব, তাদের অন্যান্য যে শুকনো খাবার সেগুলোর অভাব এবং একই সাথে যে চিকিৎসা ব্যবস্থা সেটির একটি বিষয় ছিল। তো সেটি আমরা দেখছি যে শুধু শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে টিম এসছে বিষয়টি তা নয়, অন্যান্য আরও স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কিন্তু মেডিকেল সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছে। তো এই যে বিষয়টি আমি বলছিলাম যে ফেনী এবং নোয়াখালী উপজেলা একই সাথে এখন লক্ষ্মীপুর, বাংলাদেশের মোট 11টি উপজেলায় বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে এবং প্রত্যেকটি জায়গাতেই আমাদের সহকর্মীরা কাজ করছেন। এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমার আরেক সহকর্মী ইস্তিয়াক আহমেদ, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে চলে যেতে চাই তার কাছে। হ্যাঁ, গতকাল আমরা দেখেছি যে বুড়িচং উপজেলার যে পাশে যে ব্রাহ্মণপাড়া উপজেলা রয়েছে সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে এবং নতুন করে প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে প্রায় 40,000-এরও বেশি সাধারণ জনগণ অর্থাৎ পানিবন্দীর অবস্থায় রয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, আমরা সকালবেলায় কথা বলেছিলাম বুড়িচং উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে কিন্তু 1,75,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে এবং সেখানে 10,000 মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি জানিয়ে রাখতে চাই যে বুড়িচং উপজেলার বুরবুরিয়া যে গোমতী বাঁধ সেই বাঁধ থেকে কিন্তু সেখানে কিন্তু এই যে গোমতী নদী ভাঙন হয় এবং সেখানে কিন্তু তারপর থেকে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে থাকে এবং বিশেষ করে গতকাল যে ব্রাহ্মণপাড়া যে উপজেলা সেখানে কিন্তু নতুন করে আরও 30টি গ্রাম প্লাবিত হয়েছে এবং বিশেষ বলতে গেলে সেখানে আবার 40,000-এর মতো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে গিয়েছে এবং এই সব মানুষকে উদ্ধার করার জন্য ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী এবং বিশেষ করে র্যাব এবং পুলিশ তার পাশাপাশি যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং বিশেষ করে আমরা দেখেছি যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা অঙ্গ সংগঠন তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তাদের বিভিন্ন
ধরনের শুকনো খাবার, পানি, বিদ্যুৎ চালান দিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। আমরা দেখছি ট্রাকের পর ট্রাক একেবারে ত্রাণ নিয়ে কিন্তু এই বুড়িচং উপজেলায় ঢুকছে, অর্থাৎ যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু তারা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে। তবে আমরা জানতে পেরেছি যে যারা হচ্ছে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, ইতিমধ্যে যারা নিরাপদ স্থানে অবস্থান করছে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে যারা এখন পর্যন্ত দুর্গম এলাকায় রয়েছে, যারা পানিবন্দী রয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না এবং তাদেরকে উদ্ধার করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে নৌকা সংকট থাকার কারণে সেখানে কোনো ধরনের ত্রাণ নিয়ে যেতে পারছে না এবং তাদেরকে উদ্ধার করতে পারছে না। বলা যায় কুমিল্লার যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা ভয়াবহ। এই মুহূর্তে চট্টগ্রাম আছে আমাদের সহকর্মী পার্থ, আমরা যাবো চট্টগ্রামের সর্বশেষ পানিবন্দী অবস্থায় থাকার পর আজকে থেকে পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ি থেকে। আজকে সকাল থেকেই আমরা দেখেছি এখানে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, বাসাবাড়ি থেকে শুরু করে যে বসতঘর থেকে শুরু করে রাস্তাঘাট পুরোপুরি যে পানির নিচে তলিয়ে গিয়েছিল, সেই সব রাস্তাঘাট থেকে কিন্তু পানি নেমে এসেছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। এবং যে বসত বাড়িগুলোতে পানি ছিল সেই বসত বাড়ি থেকেও কিন্তু পানি অনেকটাই কমে এসেছে। তবে যে ফসলি জমি রয়েছে এবং যে মাছের ঘেরগুলো রয়েছে, আমরা এখানে আসার পর যেটি দেখেছি একেবারে পুরোপুরি ফসলি জমি, মাছের ঘের এখনো পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং এখানকার যারা ফটিকছড়ির সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা আমাদেরকে অনেকটাই অভিযোগ করে বলেছেন তাদের যে লাখ লাখ টাকার ক্ষতি, বিশেষ করে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। যে মাছের ঘেরগুলো ছিল সেই মাছের ঘেরগুলো আসলে পানি প্রবেশ করে সেই সকল মাছ কিন্তু বের হয়ে গেছে, তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং সেক্ষেত্রে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যদি তারা কিছু সাহায্য সহযোগিতা পান সেক্ষেত্রে তাদের কিছুটা উপকৃত হয়। এবং আমরা দেখেছি এখানে আসলে সকাল থেকে আসার পর একটি অন্যরকম একটি বিষয়, চট্টগ্রাম শহর থেকে প্রচুর মানুষ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেমন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন বা সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখছি ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর কথা না বললেই নয়, সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে যারা ফটিকছড়ির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে তাদেরকেও কিন্তু আমরা দেখছি ত্রাণ সহযোগিতা দিচ্ছেন। বিশেষ করে যেসব জায়গাগুলো রয়েছে যেখানে সহজে যাওয়া যাচ্ছে না সেই সব জায়গায় বোট কিংবা নৌকা করে যেও কিন্তু আমরা দেখছি সেখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে। আসলে বলা যায় সর্বস্তরের যারা সাধারণ মানুষ রয়েছে, সেনাবাহিনীর সহযোগিতায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা রয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো ফটিকছড়ির মানুষজন যাতে প্রতিটি মানুষের কাছে কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারে সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে। তবে অনেকে অভিযোগ করেছেন যেহেতু দুর্গম এলাকায় থাকেন তাদের কাছে এখনো পরিপূর্ণভাবে ত্রাণ সহযোগিতা যায়নি। তবে তাদের কাছেও যাদের কাছে গত 2-3 দিন যাওয়া যায়নি পানির কারণে কিংবা নানা প্রতিকূলতার কারণে, পানি নেমে যাওয়ার কারণে এখন সবার ঘরেই কিন্তু যাওয়া হবে এবং সবার কাছেই কিন্তু যে ত্রাণ সামগ্রী সেই ত্রাণ সামগ্রী হাতে তুলে দেওয়া হবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে যে ক্ষতিগুলো হয়েছে, বিশেষ করে মাছের ঘেরে যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, বসত বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, পানি নামার পরে যে ক্ষত চিহ্নগুলো আমরা দেখছি, রোডঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সব সংস্কার কখন হবে সেই বিষয়টিও কিন্তু সাধারণ মানুষজন অনেকটাই আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এবং সেক্ষেত্রে প্রশাসনের যারা আছে নিয়নের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যখন পুরোপুরি পানি নেমে যাবে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ফসলি জমির কি পরিমাণ ক্ষতি হয়েছে, মাছের ঘেরের কি পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা রাস্তাঘাটের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং এলাকার যারা নির্ময়ের মানুষজন রয়েছে তাদের যে বসতঘর রয়েছে সেই বসতঘরের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো সব ক্ষেত্রে বলা যায় আস্তে আস্তে চট্টগ্রামের যে ফটিকছড়ি উপজেলা রয়েছে সেই ফটিকছড়ি উপজেলার কিন্তু আমরা দেখছি আজকে পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার পর গত 3 দিন ধরে যে পানিবন্দী অবস্থায় ছিল সেক্ষেত্রে ফটিকছড়ির যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু পুরোপুরি ফুটে উঠছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি মৌলভীবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। এবারের বন্যায় মৌলভীবাজারবাসীর একমাত্র দুর্ভোগের কারণ মনু নদী এবং এই মনু নদীর যে ব্যারেজটি রয়েছে, মনু নদীর এই ব্যারেজে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা যেটি জেনেছি যে এই এলাকার মানুষের যে কথা তারা বলেছেন যে বুধবার রাত থেকে যখন তীব্র বেগে ঢল প্রবেশ করে তখন কিন্তু এই মনু ব্যারেজে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং এটি গেল 3 বছরে
কখনোই দেখেননি মৌলভীবাজারবাসী। এবং এখন যেহেতু দুদিন পর থেকে রোদ উঠতে শুরু করেছে, আজকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, এবং এই রোদের কারণে এই যে ঢলের পানি সেটির উচ্চতা কমেছে এবং যত সময় যাচ্ছে তত দ্রুত এই পানিগুলো হাওরে প্রবেশ করেছে। এবং আপনারা জানেন যে মৌলভীবাজার এবং হবিগঞ্জের হাকালুকি হাওর এবং পাশাপাশি এখানে আরও কয়েকটি হাওর রয়েছে। এই হাওরগুলোতে পানির ধারণ ক্ষমতা ছিল এবং তারা এই হাওরে যখন পানি প্রবেশ করতে শুরু করেছে তখন নদীর উচ্চতা কমেছে, এবং নদীর উচ্চতা কমতে থাকায় যে বাঁধগুলো ভেঙেছিল সেই বাঁধগুলোতে এখন নতুন করে আর গ্রামে পানি প্রবেশ না করার কারণে এই অবস্থার উন্নতি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গেল কয়েকদিনে যে প্রতিক্রিয়া ছিল, সাধারণ মানুষ এখানকার স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার তৎপরতায় খুশি। তবে এখানে যে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো চলছে, স্থানীয় পর্যায় থেকে প্যাকেটজাত নানা ধরনের খাবার এগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং আশ্রয়কেন্দ্র যেগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষজন উঠেছেন, অনেকেই বাড়িতে ফিরতে শুরু করেছেন। এখনও যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদের নানা ধরনের সংকট রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে একটি আশ্রয়কেন্দ্রতে যখন মানুষ ওঠেন সেখানে স্যানিটেশন ব্যবস্থার যে চিত্র থাকে সেটি আসলে নাজুক, এবং এগুলোতে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিশুদ্ধ খাবার পানির সংকট থাকে। এইসব সংকটের পাশাপাশি মানুষজন 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। গতকাল থেকে আমরা জানিয়েছি যে কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে, এখনো কিছু এলাকায় নানা ধরনের সংকট রয়েছে। তবে এগুলো কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে মৌলভীবাজারবাসী চেষ্টা করছেন। এখানকার প্রায় 2 লাখ বাসিন্দা এই বন্যা কবলিত হয়ে পড়েছিলেন, এবং সেই পরিস্থিতি থেকে এখন তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে মেরামতের প্রয়োজন রয়েছে। তবে বাঁধের ক্ষেত্রে গেল কয়েক বছরে অনেকে বলেছেন যে গেল 14 থেকে 15 বছর যাবত আসলে বাঁধের যে বরাদ্দ এসেছিল সেই বাঁধের বরাদ্দগুলো আসলে ঠিক মতো কার্যকর করা হয়নি। সেই বাঁধের বরাদ্দ থাকলে যেভাবে সংস্কার হওয়ার কথা সেই সংস্কারগুলো ঠিক মতো হয়নি, এমনটি আসলে তারা অভিযোগ করে বলেছেন। যদি সংস্কার হতো তাহলে এই বাঁধের ভাঙন প্রতি বছর তাদের দেখতে হতো না। তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিও। সার্বিক বন্যা পরিস্থিতি খবর জানতে এতক্ষণ ছিলাম মৌলভীবাজার, চট্টগ্রাম, কুমিল্লা ও লক্ষ্মীপুরে। খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই হ্রদের সবগুলো গেট।